নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাবো শিবরাম চক্রবর্তীর লেখা একটি গল্প, হাওড়া আমতা রেল লাইনের দুর্ঘটনা। প্রাপ্তেষু ষোড়শে বর্ষে চাণক্য বলে গেছেন, পুত্র মিত্র বদাচরেত। কিন্তু সে পুত্র যদি বধ হয়, তাহলে তার সঙ্গে কি রকমের আচরণ করবে সে বিষয়ে চাণক্যের একটা কিছু বাতলে যাওয়া উচিত ছিল। বাবা এই কথা ভাবছিলেন, কিন্তু বধ হলেও ছেলেকে তো একেবারে বধ করা যায় না, বিশেষ যদি সে নিজের ছেলে হয়। কিন্তু যারা তাকে সান্ত্বনা দিচ্ছিল তারা বলল, অত দুঃখ করছেন কেন মশাই? একেবারে না হোক, এক কোপে না হোক, ছেলেটাকে তো আপনি তিলে তিলে বধ করছেনই। বলতে কি, আদর দিয়ে দিয়েই ওর মাথাটা চিবিয়ে খাচ্ছেন আপনি। এই কথায় বাবা সান্ত্বনা পান না। ছেলেকে আদর করবেন না তো কি করবেন? কাকে আবার আদর করতে যাবেন গায়ে পড়ে? আর সকালেই তার ষোড়শ বর্ষীয় ছেলে তার সঙ্গে ঘোরতর কলহ করে বাড়ি থেকে উধাও হয়েছে। কলহের হেতু এমন কিছু না, উল্লেখের অযোগ্য একটা জাতা ছুতো উপলক্ষ করে। একধারে বাবার গো, অন্যদিকে ছেলের গুয়ার তুমি। জানিয়ে সচরাচর যাবতীয় বাবা আর যত ছেলের মধ্যে সনাতন দ্বন্দ্ব। সেই যৎসামান্য অছিলা থেকেই নিউটনের আপেল পড়ার মতো অভাবিত অভাবনীয় এই বিপর্যয়। দিকে দিকে, এদিকে ওদিকে, দিক বিদিকে তিনি লোক পাঠিয়েছেন ছেলের খোঁজে। অবশেষে খবর এলো, ছেলে কদমতলা স্টেশনে হাওড়া আমতা রেলগাড়ি ধরে পিঠ টান দিয়েছে। কদমতলার ছেলে কদমতলা স্টেশনেই চাপবে, এতে বিস্ময়ের কিছু ছিল না। কিন্তু সেই লোকটির মারফতে ছেলের যে চিরকুট পেলেন, তাই পরেই তার চক্ষু চড়ক গাছ হয়েছে। হতবাক হয়ে গেছেন তিনি। তাতে লেখা ছিল, বাবা, তুমি মিছে আমার অনুসন্ধান করো না, আমার খোঁজ পাবে না। এখান থেকে সোজা আমি করাচি চললাম, সেখানে এয়ার ট্রেনিং নিয়ে পাইলট হয়ে সরাসরি যুদ্ধে যাব। আমার জন্য ভেবো না তুমি। আমার জন্যে ভাবনার কি আছে? আমি আমি তো মারা যাব না। সহজে মরবার ছেলে আমি নই, তা তুমি বেশ জানো। আর আমিও এইটুকুই বলতে পারি, ইতি। চিরকুট পড়ে বাবা বললেন, হাওড়া আমতা রেলগাড়ি চেপে করাচি চললো কিরকম? ও গাড়ি তো করাচি অব্দি যায় না, ও তো আমতায় গিয়ে থেমে যাবে যদ্দূর আমি জানি। কিছুক্ষণ তিনি আমতা আমতা করলেন, তারপরেই একটা ট্যাক্সি ডেকে যে কাপড়ে ছিলেন সেই কাপড়ই হাফ হাতা জামা গায়ে আর তালিমারা জুতো পায়ে হাওড়া আমতা করতে করতে ভোঁ ভোঁ ভর ভর শব্দে সবেগে তিনি বেরিয়ে পড়লেন। সান্ত্বনাদাতারাও বলতে বলতে চলে গেল। হতাশ হয়ে চলতে চলতে বলে গেল, যান, ছেলে করাচি গেছে, আপনিও ওর কাছাকাছিই যান, রাঁচি চলে যান। ট্যাক্সি বেগে যেতে যেতে বাবা মনে মনে মানসাঙ্ক কষেন। কদমতলায় গাড়ি চেপেছে 8টা 4-এ। এতক্ষণে সে গাড়ি বাল্টিকুড়ি, বাঁকড়া, সলপ এ সমস্ত পেরিয়ে গেছে নিশ্চয়। এখন আন্দাজ 9টা 15। তাহলে কাটলিয়া, মাকড়দা, ডোমজুর এসব স্টেশনও পার হয়ে গেছে। 8টা 4-এ কদমতলায় চাপলে মাকড়দায় পৌঁছতে 8টা 40, ডোমজুর 8টা 51, দক্ষিণ বাড়ি 9টা 2। হাওড়া আমতা লাইনের গাড়িটা কখন কখন ছাড়ে, কোথায় ছাড়ে আর কোথায় ধরে, লেট খেতে খেতেও কখন কোথায় ধরা পড়ে, এসব নাম তার মতো বাবার নখদর্পণে। তাহলে তাকে ধরতে হলে ধরতে হবে সেই গিয়ে বরগাছিয়ার জংশনে। তা নয়, বরগাছিয়ায় গাড়ি পৌঁছবে 9টা 18-এ আর ছাড়বে 9টা 26-এ। এই 8 মিনিটের ফাঁকেই হতভাগাকে হাতে নাতে পাকড়াতে হবে, করাচিতে পৌঁছবার আগেই। হাওড়া আমতা রেলগাড়ির গার্ডের কাছে এই অঞ্চলের যাত্রীরা সব মুখস্থ। কে যে কোথায় ওঠে আর কোথায় নামে, কারা কোন স্টেশনের, কার দৌড় কদ্দূর, তা তাদের দেখলে তো কথাই নেই, না দেখেও বলে দিতে পারে। এবং এই গাড়ির যাত্রীরা যে কোন গোত্রের, তাও গার্ডবাবুর জানতে বাকি নেই। এই কারণে হাওড়া আমতা ফার্স্ট প্যাসেঞ্জারের গার্ড যখন কদমতলা স্টেশনে বছর 16-র এক ফুটফুটে ছেলের কলেবরে একেবারে সম্পূর্ণ অচেনা একটি মুখ
একখানা ফার্স্ট ক্লাস কামরা একলাই দখল করলো দেখলেন, তখন তার বেশ একটু বিস্ময় হলো। ছেলেটিকে দেখে তার সোনার হাত ঘড়ি, বুক পকেটের দামি ফাউন্টেন, পায়ের পাম্প শু, কর্ডের হাফ প্যান্ট আর স্মার্ট চকচকে চেহারার সঙ্গে সার্স্কিনের ঝকঝকে জামা মিলিয়ে দেখলে না, কোনো জমিদারের জামাই বলে মনে না হলেও বড় লোকের ছেলে বলে সন্দেহ হয় বই কি। হাওড়া আমতা রেলগাড়ির যে কোনো কামরাতেই এই দৃশ্য অতি দৈবাৎ আর অতীব বিরল। কিন্তু তাই যে তার বিস্ময়ের একমাত্র কারণ, তা বললেও হয়তো অত্যুক্তি হবে। অথচ সমস্ত জড়িয়েই তিনি নিজেকে বিস্ময় জর্জর বোধ করছিলেন। কে এই ছেলেটি? কোত্থেকে এলো? কাদের ছেলে? আর যাবেই বা কোথায়? গাড়ির আন্দোলনের সঙ্গে মিশে এই সব প্রশ্ন তার মনে রীতিমতো আলোড়ন তুলেছিল, এবং এই আলোড়ন একেবারে উত্তাল হয়ে উঠল যখন বরগাছিয়া স্টেশনের প্ল্যাটফর্মে তার গার্ড কামরার কাছাকাছি বাঁশি বাজিয়ে ট্রেন ছাড়বার পূর্ব মুহূর্তে তিনি দেখলেন হাফ হাতা জামা গায়ে, আধ ময়লা খাটো কাপড়ে উস্কো খুস্কো এক মুস্কো লোক হন্তদন্ত হয়ে ছুটে এলো, এবং ওইটুকু সময়ের মধ্যেই গাড়ির এ মুড়ো থেকে ও মুড়ো পর্যন্ত প্রত্যেক কামরার মধ্যে কুটিল কটাক্ষ এনে এক চক্করে ঘুরে এলো, যেন গোটা গাড়িখানাই তার হাঁ করে গেলবার মতলব। অবশেষে প্রথম শ্রেণীর কামরার কাছে এসে চক্ষের পলকে স্থগিত হয়ে পড়ল সে। কামরার মধ্যে যেন সে গোলকুন্ডার হীরার খনি আবিষ্কার করেছে। তার গোল গোল চোখ দুটো জ্বলে উঠল এমনই করে। হাওড়া আমতা ফার্স্ট প্যাসেঞ্জারের গার্ডবাবু এই সমস্তই স্পষ্ট দেখলেন, এবং প্রায় সঙ্গে সঙ্গেই তিনি পতাকা উড়িয়ে বাঁশি বাজিয়ে দিলেন। গাড়িও ছেড়ে দিল, আর সেই মুস্কো লোকটাও ইঞ্জিন আর গার্ড কামরার মাঝামাঝি একটা তৃতীয় শ্রেণীর হাতল হাতের কাছে পেয়ে তাই ধরেই এক ঝটকায় উঠে চট করে সেঁধিয়ে গেল গাড়ির ভেতর। গাড়ি বরগাছিয়া ছাড়ল, আর গার্ডের উত্তেজনারও সীমা ছাড়ালো। প্রথম দর্শনেই তিনি পরিষ্কার বুঝে ফেললেন, এই মুস্কো লোকটি আস্ত একটা বদমাস, পাকা ডাকাত এক নম্বরের। কোনো এক বড় লোকের ছেলে হাত ঘড়ি ফাউন্টেন পেন লাগিয়ে এই গাড়িতে চলেছে। কোত্থেকে এই খবর পেয়ে রাহাজানির মতলবে পিছু পিছু ধাওয়া করে এসেছে। বরগাছিয়াতেই ছেলেটার নাগাল মিলবে এমনও হতে পারে, হয়তো আগে থেকেই তার জানা ছিল। কলকাতার থেকে যতগুলো রহস্য রোমাঞ্চ সিরিজের সস্তা গোয়েন্দা কাহিনী বেরোয়, আমাদের গার্ডবাবুটি তার এক একনিষ্ঠ পাঠক, এবং তার পড়াশোনা যে ব্যর্থ হয়নি, বিফল হয়নি, কেবলমাত্র আকার প্রকার দেখেই এই মুস্কো লোকটিকে বুঝতে পেরে তার মতলবের আঁচ করতে পারাতেই তার চূড়ান্ত প্রমাণ। সেই সব রোমাঞ্চকর বইয়ে যা পড়েছেন, যেসব কাণ্ড ঘটতে দেখেছেন, তাই কিনা আজ তার গাড়িতেই। ভাবতে ভাবতে তার উত্তেজনা চরম সীমায় উঠল। কিন্তু তিনি আর কি করতে পারেন? আইনত তার ক্ষমতা কতটুকু? বড়জোর লোকটার কাছে গিয়ে টিকিট চাইতে পারেন। যদি সে প্রথম শ্রেণীর টিকিট দেখিয়ে দেয় তাহলেই তো চিত্তির, কোনো ট্যাঁপই চলবে না তারপর। আর যদি নিতান্তই বিনা টিকিটেই উঠে থাকে, তাহলে বাড়তি গাড়ি ভাড়া জরিমানা সমেত ধরে দিলেই ব্যাস, চুকে গেল সব। দেখতে দেখতে আর ভাবতে ভাবতে পাতিহাল এসে পড়ল। পাতিহালে থামতেই চারধারের হালচাল দেখবার জন্য গার্ডবাবু নামলেন। মুস্কোর কামরার ধার ঘেঁষে যাবার সময় তার চোখ পড়ল লোকটির পানে। কনুয়ের উপর মাথা রেখে সে যেন কি ভাবছে দেখলেন আর চোখে। কি করে তার কাজ হাসিল করবে সেই মতলবই ভাবছে নিশ্চয়ই। হাওড়া আমতা ফার্স্ট প্যাসেঞ্জারের গার্ড নিঃশব্দে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফিরে এলেন। পাতিহাল থেকে গাড়ি ছাড়লো, কোনো অঘটন ঘটল না। সেই বদলোকটাও কামরা বদলালো না। গার্ডবাবু তাকিয়ে দেখলেন, দেখে একটু অবাক হলেন। পাতিহালের পরের স্টেশন মুন্সিরহাট। সেখানে ট্রেন পৌঁছতেই মুস্কোটা গাড়ি থেকে নেমে পড়ল। এখানে নেমে এখান থেকেই সরে পড়বে নাকি? আহ, বাঁচা যায় তাহলে, ঘাম দিয়ে জ্বর ছাড়ে। গার্ডবাবুও লোকটার গতিবিধির দিকে নজর রাখলেন, কিন্তু না, লোকটা গেটের দিকে এগুলো না। প্ল্যাটফর্মের এক ধারে দাঁড়িয়ে কিসের যেন অপেক্ষা করতে লাগলো।
ওর কি আরো সঙ্গী সাথী আছে নাকি? তারা সব এখানে এসে জুটবে বুঝি? গার্ডবাবু অস্থির হয়ে উঠলেন। অর্ধেক লোক না উঠতে নামতেই আধ মিনিটের মধ্যে হুইসেল ফুঁকে গাড়ি ছাড়বার হুকুম তিনি বাজিয়ে দিলেন। তারপর গার্ডবাবু নিজের কামরার পাদানিতে পা না দিতেই সেই দুশ্মন লোকটা তড়াক করে লাফিয়ে উঠল সেই প্রথম শ্রেণীর কামরায়, যে কামরায় সেই অসহায় ছেলেটি একলাটি রয়েছে। এদিকে গাড়িও তখন ছেড়ে দিয়েছে। গার্ডবাবুর মাথা ঘুরতে লাগলো। এখন তার কর্তব্য কি? অ্যালার্ম দিয়ে এই দণ্ডেই গাড়ি থামিয়ে লোকটাকে হাতে নাতে পাকড়ানো, কিংবা বিপদ বুঝে ছেলেটা নিজেই চেন টেনে গাড়ি থামাবে সেই আশায় বসে থাকা? মুন্সিরহাট থেকে মাজু পরের স্টেশন পৌঁছতে 15 মিনিটের উপর। এ লাইনের এধারে এই দুটো স্টেশনের মাঝখানের সময়ই সবচেয়ে বেশি, আর সব স্টেশন 5 মিনিট 7 মিনিট বাদ বাদ। এখন মুন্সিরহাট থেকে মাজু এর মাঝামাঝি কি ঘটে কে জানে। প্রথম শ্রেণীর জানালায় ছেলেটি বিস্ফারিত নেত্রে বাইরের দিকে তাকিয়েছিল। তার হুঁশ ছিল না কোনো দিকে। বাবা আস্তে আস্তে তার পাশে গিয়ে বসলেন। নরম গলায় ডাকলেন, খোকা। ছেলে চমকে উঠে ফিরে বসল। এ কি বাবা, তুমি তুমি এখানে তুমি এখানে এলে কি করে? রাগ করিস নে খোকা, বাড়ি চল। বাবার গদগদ কণ্ঠ। না না, কিছুতেই না, প্রাণ থাকতে আমি বাড়ি যাব না। ছেলেটির সশস্ত্র জবাব, আমি যুদ্ধে যাব। হুম। বাবার মৃদু প্রতিবাদ, হুম, যাবই আমি। ছেলের তরফ থেকে আবার অস্ত্রের ঝনঝনা। বাবার মুন্ডু ঘুরে যায়। ঘুরে গিয়ে ছেলেটির সামনে এসে বসেন। না, যুদ্ধে যায় না, যুদ্ধে যেতে নেই। তিনি তাকে বোঝাতে থাকেন। তাছাড়া এরোপ্লেন কত উঁচুতে ওড়ে, অত উঁচু থেকে তুই পড়ে যেতে পারিস। পড়ে যাই যাব, আমি যাব, পড়ে মরে যাই সেও ভালো। আমার কে আছে? আমার কে আছে তার মানে? এবার বাবার রাগ হয়। এমন জলজ্যান্ত বাবা থাকতে ছেলে বলে কিনা আমার কে আছে? এমনই ছেলের কথা। তিনি রুদ্রমূর্তি ধারণ করেন। তার চোখ থেকে যেন আগুন ফেটে বেরোয়। বটে, তোর কে আছে? কে আছে দেখতে পাচ্ছিস নে? তোর বাবাই আছে। তোর বাবা এইখানেই রয়েছে। এক চাপড়ে দেখিয়ে দেবো নাকি? বাড়ি যাবি না বটে? ঘাড় ধরে নিয়ে যাব, দেখি কোন ব্যাটা আটকায়। বাবার এমন রূপ ছেলে এর আগে দেখেনি। সে হকচকিয়ে চেয়ে থাকে। বাপ হাত বাড়িয়ে ছেলের কান ধরে টান দেন। না, বাবার হাতে এমন অপমান অসহ্য। ছেলে চারধারে তাকায়। গাড়ির কাঁধে লাগানো একটা নোটিশের ওপর তার নজর পড়ে হঠাৎ। হাওড়া আমতা রেলওয়ে খুব সম্ভব তার উপকারের জন্যই সেই নোটিশখানা ওখানে ঝুলিয়ে রেখেছে। ছন্দবদ্ধ ভাষায় উক্ত নোটিশ লেখা, থামাতে হলে এই ট্রেন, টানো ধরে এই চেন। এবং সেই সঙ্গে গদ্য কবিতায় খুব সম্ভব সতর্ক করে দেওয়া যে অকারণে বা অপ্রচুর কারণে চেন টানলে তার শাস্তি নগদ 50 টাকা জরিমানা। গদ্য রচনার দিকে মনোযোগ দেবার মতো মনের অবস্থা তখন নয় ছেলে। অতএব থামাতে হলে এই ট্রেন, টানো ধরে এই চেন। আর এক মুহূর্ত বিলম্ব না করে হাওড়া আমতার সেই উপদেশ অক্ষরে অক্ষরে পালন করে ছেলে চেন ধরে দিলে টান। চেন টানার সঙ্গে সঙ্গেই বাবার চেহারা বদলে গেল। উছলে ওঠা বীররস মুহূর্তে করুণ রসে গাঢ় হয়ে এলো। কাঁদো কাঁদো সুরে তিনি বললেন, হ্যাঁ, কি করলি? তুই কি করলি? কি সর্বনাশ করলি তুই? আমি যে টিকিট কেটে আসিনি রে, বিনা টিকিটে উঠে পড়েছি গাড়িতে। গার্ডের হাতে ধরা পড়ে যাব যে। তার আমি কি জানি? ছেলে বলল, আমি কি? বলতে বলতে ছেলেও যেন ভয় খেয়ে থেমে যায়। চেন ছেড়ে দিলেও সে চেন তখনও ঝুলছিল। চেন ছেড়ে দিলেই আবার তার রবারের মতো আগের রূপে ফের নিজ মূর্তি ধারণ করবে, এমনই একটি ধারণা তার ছিল। কিন্তু এখন চেনকে অসহায়ের মতো ঝুঝুল্যমান দেখে এই হঠকারিতার দ্বারা হাওড়া আমতা রেলওয়ে না জানি কি সর্বনাশ সে সাধন করেছে ভেবে কাহিল হয়ে পড়ল ছেলেও। এদিকে গাড়িও আস্তে আস্তে থেমে আসছে। কি হবে বাবা,
ছেলে দিশেহারা হয়ে কি করবে ঠিক না পেয়ে বাপের বুকে ঝাঁপিয়ে পড়ে। গাড়ি যে থেমে যাবে এক্ষুনি, আর 1 মিনিটের মধ্যেই গার্ড ফার্ড এসে পড়বে সবাই। বাবাও ঠিক সেই কথাই ভাবছিলেন। তার মাথায় চট করে একটা বুদ্ধি খেলে। তিনি ঝট করে গাড়ির মেঝে লুটিয়ে পড়েন শটান। আমি ফিট হয়ে গেছি, যাই ঘটুক এই কথাই বলবি যে আমার মূর্ছা দেখে ভয় পেয়ে তুই গাড়ির শেকল টেনেছিস, বুঝলি? তুমি ফিট হয়েছ আর আমি শেকল টেনেছি, এই তো, এ আর বুঝবো না? তাহলেই দুদিক রক্ষা, বুঝলি তো? আমার বিনা টিকিটে গাড়ি চড়া আর তোর বিনা প্রয়োজনে চেন টানা। বলতে বলতে তিনি 2 চোখ বোঝেন, আর ট্রেনও বেশ একটা ঝাঁকুনি দিয়ে থেমে যায়। চেন টানা পড়ার সঙ্গে সঙ্গেই আমাদের গার্ডবাবুর হয়ে এসেছিল। তার হ্যাঁচকা টান কেবল গাড়িতে নয়, তার নাড়িতে পর্যন্ত গিয়ে লেগেছিল। এতক্ষণ যা আশঙ্কা করেছিলেন তাই আশানুরূপ হলো এতক্ষণে। এখন বাকি আছে যেটুকু তার কর্তব্যের বাদ বাকি, বদমাসটাকে ধরে বেঁধে ছেঁদে পুলিশের হাতে দেওয়া। সে কাজ যে কত দুঃসাধ্য লোকটার হোঁতকার চেহারা মনে হতেই তিনি টের পেলেন। দুরু দুরু বুকে কাঁপতে কাঁপতে নিজের কামরা থেকে তিনি নামলেন। হাওড়া আমতা গাড়ি চলতে চলতে থামে, থামতে থামতে চলে, যখন যেমন খেয়াল। এই তার চিরদিনের রেওয়াজ। এই নিয়ে যাত্রীরা কোনোদিন মাথা ঘামায় না। আজও তাই তাদের মাথা ঘামাতে বয়ে গেছে। অগত্যা ফার্স্ট প্যাসেঞ্জারের গার্ডবাবুকে একলাই এগুতে হলো। কর্তব্যের আহ্বান, কি করবেন? নিজের বাহুবল সম্বল করে স্খলিত পায়ে একাই তিনি অগ্রসর হলেন। হাতল ধরে উঠে কামরাটার ভেতরে উঁকি মারতেই তার চক্ষু চড়ক গাছ। পা ফসকে পাদানি থেকে পড়ে যান আর কি। সেই ছেলেটি গাড়ির দরজার দিকে পিছন ফিরে খাড়া, আর হোঁতকা লোকটা তার পায়ের কাছে পুরো 14 পোয়া। এক ঘুষিতে অমন জোয়ানকে শুইয়ে দিয়েছে শটান। হ্যাঁ, কি সব ছেলে আজকালকার! দুধের ছেলেও দুধুৎসুর প্যাঁচ জেনে ঘুষোঘুষিতে জুতছুই। অদ্ভুত! এহেন দৃশ্যের পর কামরার ভেতর ঢুকতে তার কোনো দ্বিধা রইল না। তার সাহসও বেড়ে গেল বিস্তর। তিনি সবল হস্তে খট করে দরজা খুলে ঘটা করে রঙ্গমঞ্চে প্রবেশ করলেন। ছেলেটি পিছন ফিরল। এই যে গার্ডবাবু, বলল ছেলেটি, এই লোকটি, এই ভদ্রলোকটি হঠাৎ ফিট হয়ে গেছেন। আমি কি করব ভেবে না পেয়ে, ঠিক করতে না পেরে আপনার চেন ধরে টেনে ফেলেছি। গার্ডবাবু ঝুঁকে পড়ে চিৎপটাং লোকটার বুকের ওপর কান পাতলেন। না, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়নি, দুমদাম আওয়াজ হচ্ছে বেশ। নাড়ি টিপে দেখলেন চলছে দুবদাব। ঠিক আছে, কোনো ভয় নেই, তেমন কিছু জখম হয়নি, মারা যাবার কোনো লক্ষণ দেখছি নে। ছেলেটিকে তিনি আশ্বাস দিতে চাইলেন। বেঁচে আছে। বেঁচে আছেন? আহ, তবু ভালো। কিন্তু বাহাদুর ছেলে বটে তুমি, কি দিয়ে বসালে বদমাসটাকে? হ্যাঁ? আমি আমি তো বসাইনি। আমি কি দিয়ে বসাবো? ছেলেটি বিস্মিত হয়। আমি কেন ওকে বসাতে যাব? উনি নিজেই বসলেন, বসেই শুয়ে পড়লেন আপনা আপনি। বাহাদুর ছেলে তুমি, অমন একটা হোঁতকা লোককে শুইয়ে দেওয়া সোজা নয়। তোমার ঘুষির জোর আছে হে, বাচ্চা হলে কি হবে? আচ্ছা মার দিয়েছ লোকটাকে। ছেলেটা এবার অবাক হয় আরো। আমি আমি তো ওকে মারিনি। আমি কেন মারতে যাব? গায়ে হাত না দিতেই এমনিতেই উনি ফেন্ট হয়ে গেছেন। আমি সত্যি বলছি। বলতে হবে না, বলতে হবে না, গার্ডবাবু বাধা দিয়ে বললেন। তুমি মিথ্যে ভয় খাচ্ছ খোকা, ভয়ের কিছু নেই। আত্মরক্ষার জন্যে আততায়ীকে আঘাত করবার ন্যায্য অধিকার তোমার আছে। আইনই তোমাকে দিয়েছে সেই অধিকার। মেরেছ, বেশ করেছো, তাতে হয়েছে কি? কিন্তু কিন্তু আমি তো মারিনি। এই লোকটি, এই ভদ্রলোকটি আমার একজন বন্ধু। বন্ধু? হ্যাঁ, বন্ধুই বটে, মনে মনে আওড়ালেন গার্ডবাবু। থানা পুলিশের হাঙ্গামার ভয়েই ছেলেটি চেপে যাচ্ছে, বুঝতে তার বাকি ছিল না। ক্যা গার্ড সাহেব, ক্যা হুয়া? এতক্ষণ পরে হাওড়া আমতা ফার্স্ট প্যাসেঞ্জারের ড্রাইভারও গার্ডের পিছনে এসে দাঁড়িয়েছেন। হুয়া? বহুত কুছ হুয়া। এমন ভয়ঙ্কর ব্যাপার এই লাইন আর কখনো হয়নি। গার্ডবাবু জানান,
এই লোকটা, এই গুন্ডাটা এই ছেলেটিকে আক্রমণ করেছিল। ছেলেটি ওকে এক ঘুষিতে কি জুজুৎসুর প্যাঁচে কিসে বলা যায় না একদম বেহুশ করে দিয়েছে। আর এখনো বলছে কি না যে এই বদমাস লোকটি নাকি ওর প্রাণের বন্ধু। সত্যি বলছি, আমার বন্ধু, ছেলেটি জোর গলায় জাহির করে। হাওড়া থেকে একসঙ্গে আসছি আমরা। এইখানেই গলদে ড্রাইভার, গোলমাল এইখানেই। ও বলছে ওরা একসঙ্গে আসছে, অথচ আমি নিজে দেখেছি এই ছেলেটি উঠেছে কদমতলায় আর এই লোকটা উঠলো বরগাছিয়ায়। তাও এ কামরায় নয়, অন্য কামরায়। লোকটা কামরা বদলেছে, আমার নিজের চোখে দেখা, এই আগের স্টেশনে। এখন এর থেকে কি বুঝবে বোঝো? আমি বুঝতে পারছি। ড্রাইভার আস্তে আস্তে ঘাড় নাড়ে। আদমিটাকে দেখলেই বোঝা যায়। কি বোঝা যায় শুনি? ছেলেটার এবার রাগ হয়েছে। উসি মাফিক আদমি বটে। ড্রাইভারের গম্ভীর মুখ। মালুম হয় বেশ। মোটেই উসি মাফিক না, আমি স্পষ্ট বলছি আপনাদের। ছেলেটি গর্জন করে ওঠে। ইনি আমার বাবা। ছি, অজানা অচেনা লোককে এমন করে বাবা বলে না। পুলিশের ভয়ে পরের বাবাকে বাবা বলতে নেই খোকা। বাহ, আমার নিজের বাবাকে বাবা বলবো না? বারে, এই মাত্র তুমি বললে তোমার বন্ধু, আর এখন বলছো তোমার বাবা। এটা কি ভালো করছো? তুমি নিজেই একবার ভেবে দেখো। জানে দিজিয়ে দিজিয়ে বললে বাচ্চা লোক ক্যা না বলে, বললে ড্রাইভার আধা হিন্দিতে, যা বাংলায় তার সাদা বাংলা করলে দাঁড়াবে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। ছেলেদের কথা আর পাগলের কথা ছেড়ে দিন, এখন আমাদের কি করবার আছে বলুন। ড্রাইভারের এই জিজ্ঞাস্য। লোকটাকে গাড়ি থেকে নামিয়ে পুলিশের হাতে গছিয়ে দেওয়া, তাছাড়া কি? গার্ডবাবুর সাফ জবাব। তারপর গার্ড আর ড্রাইভার দুজনে মিলে ধরাধরি করে ধরাশায়ীকে পাঁজা কোলা করে তুলে লাইনের ধারে ঘাসের ওপর এনে রাখে। আভি আমাদের পয়লা কাম হচ্ছে লোকটাকে হুঁশে আনা, ড্রাইভার জানায়। তারপর উকে পুছা, इसको मतलब ऐसा काम काहे किया? आप खड़ा रहिए, हम अभी आता। मगर ए आदमी को अभी होश आ जाए, उठ के भागने का मतलब करे तो होशियार। এই হ্যান্ডেল का एक डंडा देकर फिर बेहोश कर देना, समझिए। হ্যান্ডেল দ্বারা গার্ডকে সমছে দিয়ে চোখ মোটকে ড্রাইভার ইঞ্জিনের দিকে চলে যায়। ইতিমধ্যে হাওড়া আমতার টনক হয়েছে। অঘটন একটা কিছু ঘটে গেছে ধারণা করতে শুরু করেছে যাত্রীরা। একে একে গাড়ি থেকে নামতে লেগেছে তারা। সবাই এসে সেই ওয়েল গার্ডেড অচৈতন্য লোকটিকে ঘিরে দাঁড়িয়েছে এবং গার্ডবাবু ও ছেলেটির সঙ্গে লোকটার ভীষণ সংঘর্ষের রোমাঞ্চকর কাহিনীকে সবিস্তারে যথাসাধ্য গোয়েন্দা কাহিনীর মতো ফলাও করে বলার সুযোগ পেয়েছেন। শুনে তো হাওড়া আমতার যাত্রীদের গায়ে কাঁটা দেয়। কাঁটাটা কাটিয়ে উঠতে না উঠতেই হাওড়া আমতার বিরক্তি চরমে ওঠে। ছোট্ট ছেলের ওপর রাহাজানি। তাদের ফিসফাস ক্রমেই জোরালো আর ঘোরালো হতে থাকে। বিরক্তিরও কুল ছাপিয়ে যায়। প্রত্যেক মুখপত্রের সম্পাদকীয় মন্তব্যই প্রায় এক রকমের দেখা যায়। লোকটাকে উচিত মতো শিক্ষা দেওয়ার দরকার, হাড়ে হাড়ে শিক্ষা। সবাই মিলে চাঁদা করে বেশ ঘা কতক উত্তম মধ্যম। ছেলে দেখলে সর্বনাশ। আর দেরি করলে বাবাকে আস্তানায় ফিরিয়ে নিয়ে যাওয়া দূরে থাক, আজ তো রাখাই কঠিন হবে। শুনুন মশাই, শুনুন আপনারা, ছেলে বলতে শুরু করলো। আসল কথা শুনুন আমার কাছে, আপনারা ভুল করছেন ভয়ানক। এই ভদ্রলোক আমার বাবা, আমার নিজের বাবা, একমাত্র বাবা আমার। এ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। আজ সকালে আমাদের খুব ঝগড়া হয়েছিল। আমি বাড়ি থেকে পালাচ্ছিলাম এই হাওড়া আমতার গাড়ি করে। বাবা সেই খবর পেয়ে আমার পেছনে পেছনে ধাওয়া করে এসেছেন, আর আমার কামরাতেই ঢুকেই আমাকে দেখেই না মনে হচ্ছে আনন্দের আতিশয্যেই উনি ফিট হয়ে গেছেন। এই হলো আসল ঘটনা। যা সত্যি কথা তাই বললাম আপনাদের, এর একটি বর্ণও মিথ্যে না, বানানো নয়। এত দূর বলে ছেলেটি থামল। ছেলেটির স্বীকারোক্তির সরলতা, স্পষ্টতা আর তীক্ষ্ণতা আস্তে আস্তে হাওড়া আমতার মস্তিষ্কের মধ্যে সেঁধ হয়ে, হ্যাঁ, এ হওয়া সম্ভব, এরকমও হতে পারে, খুবই হতে পারে।
ছেলেরা কি বাড়ি থেকে পালায় না? আকচারি তো পালাচ্ছে। আর বাবারাও খবর পেলে পেছনে পেছনে তাড়া করে আসে নাকি? তাহলে এই অধঃপতিত ভদ্রলোক একজন পুত্রবৎসল পিতা। হাওয়ার গতি ফিরে যায়। হাওড়াম তার মন টলে, জনমত বদলায়, সমবেত জনতা লোকটার প্রতি সহানুভূতি পরবশ হতে থাকে। বাবার এবার মাহেন্দ্রক্ষণ আসে। তিনি আস্তে আস্তে চোখ খোলেন। আমি আমি কোথায়? এরকম অবস্থায় যেরকম করা দস্তুর চিরাচরিত প্রথা যা নিত্যকাল ধরে হয়ে আসছে, তাই করাই তিনি সমীচীন বোধ করলেন। তারপর কনিয়ের ওপর ভর দিয়ে তিনি ধীরে ধীরে নিজেকে তুললেন। বৎস, পুত্র আমার, অবোধ সন্তান মম। বলতে বলতে তিনি পড়ে গেলেন ফের। আবার তার দু চোখ বুজে এলো। নাটক জমে উঠেছে। দৃশ্যের পর দৃশ্য, চমকদার দৃশ্য একটার পর একটা অবলীলাক্রমে উদ্ঘাটিত হচ্ছে। এমন সময় নিরুদ্দিষ্ট ড্রাইভারটি রঙ্গমঞ্চের মাঝখানে অবতীর্ণ হয়ে বিচ্ছিরি এক কাণ্ড বাঁধিয়ে বসল। লোকটার চৈতন্য সম্পাদনের জন্য সে জলের সন্ধানে গেছিল। তার ইঞ্জিনের জল টকবকে গরম। সেই ফুটন্ত জল বদলোকদের চৈতন্য সঞ্চারের পক্ষে যথোচিত হলেও ঠিক সেই ধরনের চৈতন্যদান করা তখনই তার উদ্দেশ্য ছিল না। কয়লার বালতিটা নিয়ে পাশের ডোবা থেকে জল কুড়িয়ে এনেছিল সে। সেই ঘোলা জলে কাদার ভাগই বেশি, পানারও অভাব নেই, আর এন্তার ব্যাঙাচি। এছাড়া বালতির তলার দিকে কয়লার গুঁড়োর একটু পুরু পলেস্তারাও। এই ধরনের জলে জ্ঞান ফেরানো চৈতন্য লব্ধের পক্ষে সন্তোষজনক হবে কি না, এসব খুঁটিনাটি খতিয়ে দেখবার সময় তার ছিল না। তাছাড়া সুরুচির পরিচয় দেবার মতো মেজাজও তার নেই তখন। তার উদ্দেশ্য প্রথমে লোকটার চৈতন্য সম্পাদন করা, তারপরে জিজ্ঞেস করা এসবের মানে কি, এবং সে মানে যদি খুব মানানসই না হয় তাহলে তারপরে আবার অন্য ধরনে তার চৈতন্য সম্পাদনের ব্যবস্থা। বালতি হাতে গটমুটিয়ে এসে জনতা ভেদ করে সে ঢোকে। ইতিমধ্যে জনমত যে বদলে গেছে, হাওয়া পাল্টে গেছে একেবারে, এ বিষয়ে কেউ তাকে কিছু বলবার আগেই কাদাটে পানাটে ব্যাঙাচি বহুল সেই বালতিটা সে ভূপতিত লোকটার মুখের ওপর উপুর করে দিয়েছে। এর ফলে চৈতন্য সম্পাদন না হয়ে যায় না। বাবাকে উঠে বসতে হলো। পানাগুলো তার চুলে জড়িয়েছে, গাল বেয়ে কয়লা আর কাদা গড়িয়ে পড়ছে, আর ব্যাঙাচিরা ভারী বিব্রত বোধ করে তার কোলের ওপরই নাচানাচি লাগিয়ে দিয়েছে। বাবা, বাবা! ছেলে চেঁচিয়ে উঠে বাবার কোলের ওপর ঝাঁপিয়ে পড়ল। আমার জন্যই তোমার এত কষ্ট, এই দুর্দশা। দুহাত দিয়ে সে বাবার দেহ থেকে পানা আর ময়লা আর ব্যাঙের ছানাপোনাদের সরাতে লাগলো। একজন নিরপরাধের ওপর একই রকম দুর্ব্যবহার! হাওড়া আমতার যাত্রীরা এবার ড্রাইভারের ওপর রুখে দাঁড়ালো। এরকম করবার মানে অর্থ কি এর শুনি? যে প্রশ্ন সেই নাকি সদ্যচেতন লোকটিকে জিজ্ঞেস করতে যাবে, অবিকল সেই প্রশ্নটি তার প্রতি নিক্ষিপ্ত হতে দেখে ড্রাইভারের মেজাজ বিগড়ে গেল। মানে ডানে আমি জানে না, 1 2 3 বলতে না বলতে তোমরা গাড়িতে এসে উঠলে তো উঠলে, নইলে সোজা আমি এই খালি গাড়ি নিয়েই মাজু চললাম। চড়া গলায় হুকুম চাড়িয়ে সে নিজের ইঞ্জিনে গিয়ে চড়াও হলো, এবং হাওড়া আমতার যাত্রীরা বিজাতীয় বিরক্তি বিস্তৃত হয়ে কঠোর যত মতামত তখনকার মতো মুলতবি রেখে পরিকি মরি করে এক দৌড়ে নিজের নিজের জায়গায় গিয়ে জমাট হলো। ছেলে তখন বাবার পঙ্কোদ্ধারে ব্যস্ত, এবং বাবাও ছেলের স্নেহের বহরে এমনই মশগুল যে ইতিমধ্যে কখন রঙ্গমঞ্চের দৃশ্য বদলে সম্পূর্ণ পট পরিবর্তন হয়ে গেছে দুজনের কারো সেদিকে নজর ছিল না। ফার্স্ট প্যাসেঞ্জারের গার্ডবাবু গাড়ির পাদানিতে দাঁড়িয়ে পতাকা উড়ান। আমতা আমতা করে বলেন, শুনছেন মশাই, আমাদের গাড়ি ছেড়ে দিচ্ছে, ও মশাইরা। কিন্তু কে কার কথা শোনে? হারানো পুত্ররত্নকে পুনরায় লাভ করে বাবার তখন কোনো দিকেই খেয়াল নেই। বাবা, আমি কখনো আর তোমার অবাধ্য হব না, ছেলে বলছিল। বাবার মুখে কৃতার্থতা। আর কখনো তোমার সঙ্গে ঝগড়া করব না। বাবার 32 পাটিতে বিজয় নিশান।
ও মশাই, আমাদের গাড়ি ছেড়ে দিচ্ছে যে, আপনারা দয়া করে আসুন তাড়াতাড়ি। গার্ড বাবু মাঝখান থেকে বলতে থাকেন, কিন্তু কে তার কথায় কান দেয়? ছেলের কথামৃতে বাবার কান জোড়া তখন। অন্য কথায় কর্ণপাত করার ফাঁক কই তার? আর কখনো আমি বাড়ি থেকে পালাবো না, ছেলে বলে। চ খোকা, আর দেরি করে না, গাড়ি দাঁড়িয়ে আছে দেখছিস নে। বলতে বলতে বাবার হুঁশ হয়, এক্ষুনি গাড়ি ছেড়ে দেবে, দেরি করলে আমাদের ফেলে রেখেই চলে যাবে বোধ হচ্ছে। এই কথা মনে হতেই মাটিতে যেন তার পা পড়ে। তারপরেই তিনি উঠে পড়ে গাড়ির দিকে ছুট লাগান। ছেলেও তার পিছু নেয়। হাওড়া আমতা ফার্স্ট প্যাসেঞ্জারের গার্ড বাবু পতাকা হাতে তাদের পেছনে পেছনে আসতে থাকেন। পতাকা ওড়াবার কথা তিনি যেন ভুলেই গেছেন। শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি গল্প, হাওড়া আমতা রেল লাইনে দুর্ঘটনা। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।